হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা কবিতা পড়ব। কবিতাটা হলো জীবনানন্দ দাশের লেখা এবং কবিতাটার নাম আবার আসিব ফিরে। জীবনানন্দ দাশ আমাদের বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য কবি। ওনার জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশাল শহরে। 1899 সালে ওনার জন্ম এবং 1954 সালে ওনার মৃত্যু। সেই জীবনানন্দ দাশকে সাধারণত বলা হয় প্রেমের কবি। তো জীবনানন্দ দাশের লেখা কয়েকটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, এগুলো। তার মধ্যে তোমাদের যেই কবিতাটা আবার আসিব ফিরে, এই কবিতাটা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটার মধ্যে কবি কি বলতে চেয়েছেন দেখো। উনি বাংলাদেশের যে প্রকৃতি, সাধারণত পল্লী প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতিকে নিয়ে উনি বলেছেন যে উনি বাংলাদেশের সেই প্রকৃতির মধ্যে যে প্রকৃতির যে সৌন্দর্য, তিনি সেখানেই আবার ফিরে আসতে চান। বাংলার নদী, মাঠ, ঘাস, সবুজ ধানক্ষেত, এইসবের মধ্যেই তিনি আবার ফিরে আসতে চান, অর্থাৎ মৃত্যুর পর তিনি আবার এখানেই ফিরে আসতে চান। তাই কবিতাটার নামই হয়েছে আবার আসিব ফিরে। তিনি বলেছেন যে তিনি মানুষ হয়ে নাও ফিরে আসলেও তিনি হয়তো কোনো পাখি, হয়তো কোনো নদী, মাঠ, ঘাসে, হয়তো কোনো ছোট একটা বালকের বেশে বা যে কোনোভাবেই হোক তিনি বাংলায় ফিরে আসতে চান। বাংলার প্রকৃতির সঙ্গে তিনি একান্ত হয়ে থাকতে চান। তো ঠিক আছে, চলো এবার কবিতাটা শুরু করছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। প্রথম লাইনে কি বলেছেন? আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। ধানসিঁড়ি হচ্ছে একটি নদী, সেই নদীর তীরে তিনি ফিরে আসতে চান মৃত্যুর পর। অর্থাৎ মৃত্যুর পর কবি বলছেন যে তিনি আবার এই ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসতে চান এই বাংলায়, অর্থাৎ এই বাংলাদেশেই তিনি আবার ফিরে আসতে চান। হয়তো মানুষ নয়, মানুষ হয়ে না হলেও হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। শঙ্খচিল এক রকমের পাখি, এক ধরনের চিল পাখি, নদীকেন্দ্রিক এরিয়াতে দেখা যায়, মানে এই পাখিটা শালিক পাখি, তো তোমরা জানোই। তো বলছে আমি মানুষ হয়ে নাও ফিরতে পারি, হয়তো শঙ্খচিল হয়ে বা শালিক পাখি হয়ে আমি এই বাংলায় ফিরে আসতে চাই, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। ভোরের কাক মানে কাক, আমরা জানি যে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কাকের ডাক শুনতে পাওয়া যায় এবং বুঝতে পারি যে না সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তো তিনি সেই ভোরের কাক হয়েও এই বাংলায় ফিরে আসতে চান এই কার্তিকের নবান্নের দেশে। নবান্ন কি? নবান্ন হলো আমাদের বাংলার একটা প্রসিদ্ধ উৎসব। অগ্রহায়ণ মাসে ধান তোলার পর, যখন নতুন ধান তোলা হয়, তারপর বাংলার প্রতিটি ঘরে ঘরে এই উৎসবটা পালিত হয়। সেই নতুন তোলা ধান দিয়ে নানা রকম পিঠে পুলি, নানা রকম কিছু বানিয়ে সেই উৎসবটা পালিত হয়, নবান্ন উৎসব। তো তিনি সেই নবান্ন উৎসবে থাকতে চান, বাংলার এই নবান্ন উৎসবে তিনি থাকতে চান। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এবার দেখো, নবান্ন পালিত হয় হেমন্তকালে, হেমন্তর পর আসছে কি? শীত। শীত অর্থাৎ কুয়াশা। তো তারপর কি বলছেন? সেই কুয়াশার বুকে ভেসে ভেসে, অর্থাৎ শীতকালে সেই কুয়াশার বুকে ভেসে ভেসে তিনি এই কাঁঠাল ছায়ায়, কাঁঠাল গাছের ছায়ায় তিনি আসতে চান। আমি প্রথমেই যেটা বলেছি যে উনি যে গ্রাম বাংলার, বাংলাদেশের গ্রাম বাংলার কথা, পল্লী প্রকৃতির কথা তিনি বলেছেন। কোনো শহরাঞ্চল নয় বা কোনো অট্টালিকা ভিড়েও নয়, তিনি ফিরে আসতে চান সেই বাংলার গ্রাম বাংলায় ঘেরা কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। বলছেন হয়তো আমি হাঁস হয়েও ফিরে আসবো, হয়তো হাঁস হব,
কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, অর্থাৎ কিশোরী একটা ছোট্ট মেয়ে, তার পালিত হাঁস হয়ে কবি ফিরে আসতে চান এবং সেই কিশোরীটি আদর করে তার হাঁসের পায়ে একটা ঘুঙুর পরিয়ে দেবে। এটা কবি কল্পনা করে বলেছেন যে কিশোরীর সেই আদরের হাঁসের পায়ে ঘুঙুর পরা থাকবে এবং তিনি সেই হাঁস হয়ে ফিরে আসবেন বাংলায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে। কলমি হচ্ছে এক রকমের লতা জাতীয় উদ্ভিদ, এটাকে শাক হিসাবেও খাই আমরা, কলমি শাক। তো এটা জেনারেলি মানে সাধারণত পুকুরের জলে দেখা যায়। তো সেই কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে সারাদিন কেটে যাবে। হাঁস আমরা দেখি যে নদীতে বা পুকুরে, গ্রাম অঞ্চলে গেলে দেখতে পাওয়া যায় পুকুরের মধ্যে সাঁতরে বেড়াচ্ছে হাঁসগুলো, পুকুরে বা খাল বিলের জলে সাঁতরে বেড়াচ্ছে। তো তিনি বলছেন যে সারাদিন এই কিশোরীর হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে কেটে যাবে ওনার সময়। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। বাংলার এই নদী মাঠ ক্ষেত অর্থাৎ বাংলার এই প্রকৃতিকে ভালোবেসে তিনি আবার এই বাংলায় ফিরে আসবেন। মৃত্যুর পর তিনি আবার এই বাংলায় ফিরে আসবেন। জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। এবার দেখো জলাঙ্গি কথাটার যদি আমরা মানে অর্থটা ধরি, তো সেটা হচ্ছে জল অঙ্গে ধারণ করে যে নারী, তাকে বলা হয়েছে জলাঙ্গি। এবার নারী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আমাদের এই বাংলাদেশকে। আমরা জানি বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, নদীতে ঘেরা বাংলাদেশ, এবং আমরা এটাকে কি মাতৃভূমি বলে থাকি, অর্থাৎ আমরা মা বলে সম্বোধন করে থাকি আমাদের দেশকে, স্ত্রীলিঙ্গে মা বলে আমরা সম্বোধন করি। তো এই বাংলাদেশকেই উনি নারী রূপে কল্পনা করে বলেছেন জলাঙ্গি, অর্থাৎ বাংলাদেশ নিজের অঙ্গে যে জল ধারণ করে রেখেছে, অর্থাৎ নদীগুলোর কথা। আমরা জানি বিভিন্ন নদী আছে বাংলাদেশে, নদীমাতৃক দেশ বলা হয় তার জন্য। তো সেই জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, সেই বাংলায় উনি আবার ফিরে আসবেন। সেই বাংলার সবুজ করুণ ডাঙা অর্থাৎ তীরভূমি, নদীর পার্শ্ববর্তী বা যে এলাকাগুলো তীরভূমি বলা হয়েছে, সেই ডাঙায় তিনি ফিরে আসতে চান। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন কথাটার অর্থ হলো, একটা তো অর্থ হতে পারে যে সুদর্শন অর্থাৎ যে দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু এখানে এটার মানে হলো সুদর্শন হচ্ছে এক রকমের গোবরে পোকা বলতে পারি আমরা সুদর্শনকে। তো বলছেন দেখবে যে সন্ধ্যার বাতাসে হয়তো সুদর্শন উঠছে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুল ডালে বসে হয়তো লক্ষ্মী পেঁচা ডাকছে। লক্ষ্মী পেঁচা এক রকমের পেঁচা, যেটা সাধারণত খুব কম দেখা যায়। লক্ষ্মী পেঁচা সাদা রঙের হয়, পেঁচাটা আমরা মানে মনে করে থাকি যে এই লক্ষ্মী পেঁচা হলো লক্ষ্মীর বাহন, অর্থাৎ সুখ সমৃদ্ধির প্রতীক বলে আমরা সেটা মেনে থাকি। তো উনি বলছেন সেই সন্ধ্যার বাতাসে হয়তো দেখবে সেই সুদর্শন উড়িতেছে, বা হয়তো দেখবে শিমুলের ডালে বসে লক্ষ্মী পেঁচা ডাকছে, হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে। হয়তো একটা ছোট্ট শিশু সে খইয়ের ধান ছড়াচ্ছে, খইয়ের ধান অর্থাৎ যে ধান থেকে খই হয়, সেই ধান উঠানের ঘাসে বসে ছড়াচ্ছে, সে খেলছে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রূপসা হচ্ছে একটা নদীর নাম, সেই নদীর জলে হয়তো এক কিশোর ছেঁড়া পালে ডিঙ্গি বাইছে। ডিঙ্গি হচ্ছে ছোট নৌকা বেয়ে সে যাচ্ছে, ছেঁড়া পাল তুলে সে নৌকো নিয়ে যাচ্ছে রূপসার ঘোলা জলে। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকার আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। রাঙা মেঘ সাতরায়ে অর্থাৎ শেষ বিকালের মেঘের কথা, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় এবং রাত্রি শুরু, ওই সময়টায় দেখবে অনেক আকাশ লাল থাকে। তো সেই রাঙা মেঘ সাতরায়ে অন্ধকার আসছে, মানে সূর্য অস্ত যাচ্ছে এবং রাত্রি হয়ে আসছে, রাত্রি অর্থাৎ অন্ধকার হয়ে আসছে। এবং সেই সময় কি ধবল বক, সাদা বক
বকরা তাদের বাড়িতে ফিরে আসছে, অর্থাৎ নীরে, নীর মানে হচ্ছে পাখির বাসা, সেই পাখির বাসায় ফিরে আসছে। আমরা দেখি যে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পাখিরা উড়ে তাদের বাড়িতে ফিরে যায়। সাধারণত এই দৃশ্যগুলো আমরা গ্রাম বাংলায় গেলে দেখতে পাবো, আমাদের শহরাঞ্চলে এইসব আমরা দেখতে পাই না, কিন্তু পল্লী প্রকৃতিতে গেলে আমরা আজও হয়তো সেই দৃশ্যগুলো দেখতে পাবো। আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে, কবি বলেছেন যে আমাকে তোমরা এদের ভিড়েই খুঁজে পাবে, অর্থাৎ সেই সুদর্শন, সেই লক্ষ্মী পেঁচা, সেই শালিক বা শঙ্খচিলের বেশে, হয়তো কোনো কিশোরীর হাঁস, হয়তো একটা ছোট ছেলের মধ্যে, হয়তো একটা কিশোর যে নদীর মধ্যে ডিঙ্গা বেয়ে যাচ্ছে, হয়তো কুয়াশার বুকে ঘেরা কাঁঠাল ছায়ায়, এইসবের মাঝখানে তোমরা আমাকে খুঁজে পাবে। অর্থাৎ বাংলার প্রকৃতিকে ভালোবেসে, বাংলার প্রকৃতির সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ যে তিনি বলেছেন তিনি মৃত্যুর পরও এই বাংলাতেই ফিরে আসতে চান। অর্থাৎ গ্রাম বাংলার প্রতি উনার যে ভালোবাসা এখানে কবিতাটার মধ্যে প্রকাশ পেয়েছে, এই গ্রাম বাংলার প্রতি তিনি তার গভীর শ্রদ্ধা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। কবির দৃঢ় বিশ্বাস যে তিনি মৃত্যুর পরও আবার এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশেই তিনি জন্ম নেবেন। মানুষ হয়ে যদি জন্ম নাও নেন, হয়তো কোনো পাখি হয়ে, হ্যাঁ, বা অন্য কোনো রূপে হলেও তিনি এই বাংলায় জন্ম নেবেন এবং বাংলার এই প্রকৃতির কোলেই তিনি আবার ফিরে আসবেন। এটাই কবিতাটার মূল ভাব। কবিতাটা খুবই সুন্দর এবং তোমরা কবিতাটা সবাই 8 লাইন করে শিখবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।